বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন কার অধীনে হবে সেটি নিয়ে যে বিতর্ক চলছে সেই বিতর্কের মাধ্যমে সংকট আরও ঘনীভূত হয়েছে বলেই মনে হচ্ছে এবং এই সংকট সমাধানের জন্য আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও অনেকে মনে করেন। আর এটিকে নিয়ে যে কূটনৈতিক উদ্যোগ সেটিও কোনো সফলতার মুখ আপাতত দেখছে না, এমনটাই অনেকের ধারণা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কী রয়েছে? স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজ সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আজ করবেন সিফাত সাদিয়া। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান, টানা হরতাল, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সবারই একই প্রশ্ন, গত বেশ কিছুদিন ধরে এই প্রশ্নই শোনা যাচ্ছে। তোফায়েল আহমেদ। আমি প্রথমে এখানে উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা, প্রীতি এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসলে যে প্রশ্নটা করেছে, হ্যাঁ, এই প্রশ্নটা করাটাই স্বাভাবিক। একটা রাজনীতিতে একটা অনিশ্চয়তা বিরাজ করছে এবং ঐক্যমত্যে আমাদের পৌঁছা প্রয়োজন এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একটা প্রস্তাব উত্থাপন করেছেন, আবার বিরোধী দল একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু এই দুই জায়গায় নিশ্চয়ই সকলে এটা স্বীকার করবে বা আমিও স্বীকার করি যে আমরা একমত আসতে পারি নাই। তারপরে আবার মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দল নেতাকে ফোন করে প্রস্তাব দিয়েছিলেন যে আসুন আমরা গণভবনে বসে কাজ করিনি, এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি কথা শেষ করি। এটা তো যে আসুন আমরা একটা আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা পৌঁছি, কিন্তু বিরোধী দলের নেতা সেটা প্রত্যাখ্যান করেছেন। সুতরাং উনি যে প্রশ্নটা করেছে এইটাই তার উত্তর। এইসব কারণেই যেহেতু আমরা একটা জায়গায় আসতে পারি নাই, সেই কারণেই রাজনীতিতে এখন একটা আশা করেন যে বিরোধী দল আসবে, এই আশাকে এখন আপনারা রাখছেন? আমরা আশা করি যে দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা যে প্রস্তাব রেখেছি শর্তহীনভাবে যে কোনো সময় বিরোধী দল আলোচনায় অংশ। সময় কি শেষ হয়ে যায়নি এখনো? না, সময় শেষ হবে কেন, নিশ্চয়ই। আপনার কাছে আবার আসবো খন্দকার মোশাররফ হোসেন, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এখানে উপস্থিত যারা পার্টিসিপেন্টস সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই সংলাপ দেখবেন তাদের কাছেও আমার শুভেচ্ছা। আজকে বাংলাদেশের সকল মানুষের কিন্তু আজকে উদ্বেগ, উৎকণ্ঠা যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কী। জনাব তোফায়েল আহমেদ সাহেবও স্বীকার করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত। আমি সেটার সাথে একাত্মতাই প্রকাশ করতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। এখানে এই অনিশ্চয়তাটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো তাহলে আজকে কিন্তু সবগুলো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে থাকতো, আজকে এই সংকট আমাদের সামনে আসতো না। এরপরে তোফায়েল সাহেব বলেছেন যে দুইটি প্রস্তাব, এই দুইটি প্রস্তাব আমি রিপিট করতে চাই না। বাস্তবতা হচ্ছে দুই জায়গায় দুটি বড় দলের নেত্রী ওই দুই জায়গায় অবস্থান করছেন। এখন বিরোধী দলের নেত্রী কী চেয়েছেন? বিরোধী দলের নেত্রী একটা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছেন এবং একটি নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থায় নির্বাচন চেয়েছেন, যেখানে সকল দল বিশ্বাসের সাথে, আস্থার সাথে অংশগ্রহণ করতে পারবে। আর প্রধানমন্ত্রী কি চাচ্ছেন? যে তার অধীনে তার দলের মন্ত্রীদের রেখে, সংসদকে বহাল রেখে নির্বাচন হতে হবে। এখন পরিস্থিতি এখন এই যে চাওয়াটার মধ্যে যে এখনো সময় আছে, চাওয়াটার মধ্যেই দেখেন যে একজনের হচ্ছে ব্যক্তি স্বার্থ আর আরেকজন হচ্ছে জনগণের স্বার্থ, জনগণের ভোটের অধিকার। এরপরে আসছে টেলিফোনের সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, বিরোধী দলীয় নেত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শুধু একটি কথা বলেছেন যে যেহেতু হরতাল, সেই হরতালের কারণে 28 তারিখ আসতে পারবেন না, 29 তারিখে 6টার পরের থেকে যে কোনো সময় বিরোধী দলের নেত্রী
সংলাপে যাওয়ার জন্য প্রস্তুত গণভবনে। সেটা আপনি বাতিল করে দেন। আমি আবার আসবো আপনার কাছে। এখানে সরকার দল থেকেও বলা হয়েছে নিমন্ত্রণ আছে, বিরোধী দল থেকে আমরা এখনও বলছি সেই আমন্ত্রণ এখনও আছে, আমাদের নেত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমরা এখনও মনে করি সময় ফুরিয়ে যায়নি, আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতা না হলে আগামী নির্বাচন একতরফা হতে গেলে দেশে একটা অশান্তি হবে এবং সেই অনিশ্চয়তা দেশে আছে, সকলে এই জন্য উৎকণ্ঠিত। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের মতামত নেব এই দফায়। বাঁ পাশে ষষ্ঠ সারিতে আপনি। আমার কথা হলো, দেশে তো একটা সংবিধান আছে, সব দেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়। আমাদের দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে বাধা কোথায়? এবং সংবিধানে কি নির্বাচন সংক্রান্ত এমন কিছু আছে যেটা গণতান্ত্রিক পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? সারা পৃথিবীতেই তো এইভাবে নির্বাচন হয়। ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে আপনি। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? নিশ্চিতভাবে বলা যায় যে একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। তো আমার একটা কোয়েশ্চেন আওয়ামী লীগের সিনিয়র লিডার, অন্যতম ডিসিশন মেকার জনাব তোফায়েল আহমেদের কাছে, সংবিধান কার জন্য? সংবিধান মানুষের জন্য নাকি মানুষ সংবিধানের জন্য? আমার এই কোয়েশ্চেনটা আপনার প্রতি ডিরেক্টলি আনসার চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তোফায়েল আহমেদ, এটার উত্তর কি দেবেন খুব সংক্ষেপে যদি বলেন? সংবিধান মানুষের জন্য, এটা ঠিক। পৃথিবীর প্রতিটি দেশ সংবিধান অনুসারে পরিচালিত হয়। আজকে যে প্রশ্নটা এসেছে, বর্তমান যিনি প্রশ্ন করলেন তার আগেও একজন প্রশ্ন করেছে, সংবিধানকে সমুন্নত রেখে নির্বাচন করতে বাধা কোথায়? কারণ আপনার ৭২-এর সংবিধানে এখন যা আছে তাই ছিল। সংবিধানে সংসদ রেখে নির্বাচনের মানে করার অধিকার ছিল, কিন্তু ৭২-এর পরে ৭৩-এর নির্বাচন হলো। আপনাকে বলতে দিবেন, কথা শেষ না করলে হবে না। ৭৩ না, আমি জানি, আই এম কনসিয়াস অ্যাবাউট ইট। ৭৩-এর নির্বাচন হলো ৭ই মার্চ। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যা করার পর ওই সংসদ পূর্ণ হলো না। তারপরে ৭৯-তে নির্বাচন হলো জিয়া রহমান সাহেবের আমলে, তাকে হত্যা করার পর সেই সংসদ পূর্ণ হলো না। তারপর এরশাদ সাহেব নির্বাচন দিলেন ৮৬ সনে, ৮৭ সনে সেই সংসদ বাতিল হয়ে গেল। ৮৮-তে নির্বাচন দিলেন, ৯০-তে বাতিল হলো। ৯১-তে নির্বাচন হলো, ক্ষমতা সেভাবে সুষ্ঠুভাবে হস্তান্তরিত হলো না। 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হলো, ১ মাসের মধ্যে সরকার পরিবর্তন হলো। ২০০১-এই কেবল প্রথম ৫ বছর পূর্ণ করার পর একটি সরকার আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। ২০০১-এর পরে যে সরকার আসলো, ২০০৬ মেয়াদ শেষ হবার পরেও সেটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা না হস্তান্তর করার কারণে 1-11 হলো। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সব দেশে, আমাদের প্রতিবেশী দেশ ভারত, সংসদ রেখে, আমি সংক্ষেপ করি, সংসদ রেখে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। অস্ট্রেলিয়াতে সংসদ রেখে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। গ্রেট ব্রিটেনের সংসদ থাকে না, কিন্তু ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। কানাডাতে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। সুতরাং সংবিধান অনুসারেই, কারণ যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সুপ্রিম কোর্টের একটি রায় পঞ্চম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বা পরবর্তীকালে এইটাকে একটা আলট্রাভায়ার্স, এটা অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা কিন্তু সংবিধান সংশোধন কমিটি যখন বসেছিলাম, আমরা কিন্তু এটা বাতিল করার সিদ্ধান্ত নেই নাই, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা এটা। ধন্যবাদ তোফায়েল আহমেদ, আমি আপনার কাছে আবার চেষ্টা করব নির্বাচন হতে পারে। ধন্যবাদ। আয়েশা খানম, কোন দিকে যাচ্ছে যে মৌলিক প্রশ্ন যেটা ছিল প্রথম? না, আমার মনে হয় কি যে আমি কি একটু অধিকার পাবো যে উনাদের সঙ্গে আমারও একটা প্রশ্ন, দুই দিকে আমার দুজন জাতীয় নেতার সঙ্গে দেখা হয়েছে। আমার মনে হচ্ছে যে আমরা যে গণতন্ত্রের অভিযাত্রার যে সংগ্রামটা করলাম, সেখানে আমাদের যে একটা মূল মানে বিষয় ছিল যে কার্যকর সংসদ, ফলপ্রসূ সংসদ এবং গণতন্ত্র তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে না। এখন আমার মানে এই উত্তরের মাঝে এটাই যে যাচ্ছে, আমরা অনেক উদ্বিগ্ন, আমরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত এবং একটা আমাদের নারী সমাজ এবং সাধারণ জনগণ ভয়ের মাঝে। আমি এক সেকেন্ড, কালকে আমাদের ২০০০ প্রতিনিধি নিয়ে আমরা একটা সম্মেলন সেদিকে যাব না। এখন আমার প্রশ্ন, উনি যে প্রশ্ন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন অস্থিরতার দিকে কি যাচ্ছে? বাংলাদেশ অত্যন্ত উদ্বেগ, একটা টার্নিং পয়েন্টের মাঝে আছে এবং সেটার কারণটা হচ্ছে যে সংসদ কার্যকর হচ্ছে না এবং হরতাল করতেই পারেন যদি কোনো মানে কোন দিকে যাচ্ছে ছাড়াও একটা গণতন্ত্রের প্রক্রিয়া, একটা পদ্ধতি বলা হয় যে হরতাল করা, কিন্তু হরতাল কেন এবং সহিংস সন্ত্রাসী এবং সেখানে কেন এইভাবে জোর করে করা অংশগ্রহণে নির্বাচন না হয়, বাংলাদেশ কোন দিকে যাবে? না, তার আগেই তো সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। মেজর জেনারেল মনিরুজ্জামান। ধন্যবাদ। আমি প্রেক্ষাপটে যাব না, আমি বর্তমান বাস্তবতা এবং আমরা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যেটা দেখতে পাচ্ছি সে সম্বন্ধে আমার কিছু বিশ্লেষণের কথা আপনাদেরকে বলবো। প্রথমতই বলতে চাই যে বর্তমান যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে সেটা একটা অস্থিতিকর অবস্থা এবং আমরা একটা
সংঘাতময় পরিস্থিতির ভিতরে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। একই সাথে বলতে হবে, যদি অল্প যে সময় বাকি আছে এর ভিতরে যদি কোনো রাজনৈতিক সমঝোতা না হয়ে বড় দুই দলের ভিতরে, তাহলে আমরা একটা গভীর সংকটের ভিতরে যাব। সংকটটা হবে এটা যে বাংলাদেশের অস্থিতিশীলতা বেড়ে যাবে, বাংলাদেশে একটা গভীর দীর্ঘমেয়াদী সংকটের ভিতরে, সংঘাতের ভিতরে চলে যাবে। কোনো তৃতীয় শক্তি সেরকম কোনো কিছু? তৃতীয় শক্তির চাইতেও বড় কথা হচ্ছে যে ধরনের সংঘাত বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সেই সংঘাতকে সহ্য করার বা মোকাবেলা করার রাষ্ট্রের যে ক্ষমতা বা ইনস্টিটিউশনসগুলোর প্রয়োজন থাকে, সে ধরনের ক্ষমতা বাংলাদেশের বর্তমানে নাই। আমরা কিছু ইন্ডিকেটার্স দেখতে পাচ্ছি যেটাতে আমরা এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশ যে দ্রুত যে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, সে সংঘাত যদি এখনই সমাধান করা না হয় তাহলে সংঘাত দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই, যে দোহাই দেওয়া হচ্ছে যে সংবিধানের, আমি প্রশ্নকর্তার সাথে একমত যে সংবিধান মানুষের জন্যে। আমরা বর্তমানে বুঝতে পারছি যে সংঘাতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন আমরা ষষ্ঠদশ সংশোধনী করতে পারবো না, পঞ্চদশ সংশোধনী করতে পারি, তাহলে কেন সংশোধনী আরেকবার আমরা করতে পারবো? আমি আপনাকে থামাচ্ছি না। আমরা এই প্রসঙ্গটিকে আমি আপনার কাছে আসবো। এই প্রসঙ্গটিকে আমরা ছেড়ে দিচ্ছি না। আপনি যেহেতু সংঘাত এবং অস্থিরতার কথা বললেন, ঠিক কাছাকাছি একটি প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি। মোহাম্মদ মহসিন মিরপুর থেকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বাংলাদেশের তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপের পথ তৈরি করছে? যে সংঘাত সহিংসতা হচ্ছে সেই প্রেক্ষাপটে অনেকেই আজকাল এই প্রশ্নটি করেন, সেই প্রেক্ষাপটেই আপনার এই প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আয়েশা খানম। না, আমার মনে হয় তৃতীয় শক্তি বলে আমরা যে গত সময়ের কথা ভাবি কেন, আজকে যেভাবে রাজনৈতিক কর্মসূচিগুলো হচ্ছে তারাই তো একটা শক্তি হিসাবে আসতে পারে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে বিরোধিতা করেছে এবং যারা একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা গণতন্ত্রের মহড়া করব, সেটাও তো কোনো শাসন জনগণের জন্যই সেটা। আপনি মনে করছেন তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা একেবারেই নেই? তৃতীয় শক্তির চাইতেও বড় হচ্ছে যে শক্তিকে ব্যবহার করা হচ্ছে গণতন্ত্র উদ্ধারের জন্য, এইখানেই আমার উদ্বেগটা। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের আবার সংক্ষেপে মতামত। সামনের সারিতে আপনি বহুবার হাত তুলেছেন, বলুন। তৃতীয় শক্তির আগমন তখনই ঘটে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া বিপর্যস্ত হয়। এখানে প্রধান দুই দলের দুইজন উপদেষ্টা আছেন, আমি মনে করি ওনাদের সক্রিয় সহযোগিতায় তৃতীয় শক্তির হস্তক্ষেপ থেকে বাংলাদেশ রক্ষা পাবে। ধন্যবাদ আপনাকে। এ পাশে বাঁ পাশে পঞ্চম সারিতে আপনি। হ্যাঁ, তৃতীয় শক্তির প্রশ্নই আসে না, কারণ এটা স্বাধীন, সমুজ্জ্বল, স্বকীয় বৈশিষ্ট্যের সমুজ্জ্বল দেশ। ৭১-এ এক সময় লেখক কবিরা অনেক অগ্রণী ভূমিকা পালন করছিল, যখন যুদ্ধে করছিল যুদ্ধ সেনারা, মুক্তি সেনারা। আর এখানে তরুণ গণজাগরণ মঞ্চের মাধ্যমে এটা একের পর এক যে গ্যাপগুলি ছিল আমাদের দেশে সেগুলি ফিল আপ করা হয়েছে। এখানে তৃতীয় শক্তি আসতেই পারে না, ধন্যবাদ। স্বাধীন সার্বভৌম দেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেজর জেনারেল মনিরুজ্জামান খুব সংক্ষেপে ওনার আশঙ্কা, নানা ধরনের কথা দেখতে পাচ্ছেন যে তৃতীয় শক্তি, অবশ্য তৃতীয় শক্তি বলতে অনেকে কি বোঝান সেটাও পরিষ্কার নয়। তৃতীয় শক্তি বলতে গতানুগতিকভাবে আমরা যেটা বুঝি আমাদের পত্রপত্রিকার মাধ্যমে, সে ধরনের কোনো শক্তিকে আমরা আশঙ্কা করছি। আমরা পত্রপত্রিকা সাধারণত বোঝে যে কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল ইন্টারভেনশন হবে, অর্থাৎ যে রাজনীতির বাইরে চলে যাবে, সেটা কি সেনাবাহিনী, সে ধরনের একটা ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। তবে আমরা মনে করি না যে এ ধরনের কোনো সম্ভাবনা আছে বা সম্ভাবনা থাকা উচিত। আমরা চাই যে বাংলাদেশের গণতন্ত্র বজায় থাকুক, বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশে শাসন করুক এবং আমাদের যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করুক। কিন্তু যে আকাঙ্ক্ষা আমি এখানে করছি সেটা হচ্ছে, যদি আমাদের প্রধান দলগুলো যদি এটা সমাধান করতে না পারে, তাহলে যে সমস্যার সমাধান ঢাকাতে হওয়ার কথা ছিল সে সমস্যার সমাধান ঢাকার বাইরে অন্য রাজনীতিতে চলে যাচ্ছে। আমরা সেই প্রসঙ্গে প্রশ্ন আছে, আমরা সেখানে আসবো পরে। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি কিছু বলতে চেয়েছেন, সেই সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ হয়েছে, তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপ। মেজর জেনারেল মনিরুজ্জামান সেখানে সামরিক বাহিনীকে ইঙ্গিত করছেন। না, সেটা ঠিকই আছে, থ্যাংক ইউ। আমার সংবিধান সংক্রান্ত ব্যাপারে আমার বক্তব্য ছিল, যেহেতু জনাব তোফায়েল আহমদ সাহেব বলেছেন যে সংবিধান, তিনিও এগ্রি করেছেন প্রশ্নকর্তার সাথে, সংবিধান মানুষের জন্যে। ৭২-এর সংবিধান রচনা হয়েছিল মানুষের প্রয়োজনেই। সংবিধান কিন্তু যারা রচনা করেছিলেন তার মধ্যে জনাব তোফায়েল আহমদ অন্যতম। তিনি থাকা অবস্থায় পার্লামেন্টে ৭৫ পর্যন্ত কিন্তু 4বার সংশোধন হয়েছে এবং ৪র্থ সংশোধনী বাকশাল হয়েছে। এখন সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এটা সঠিক। বিরোধী দলও কিন্তু এ পর্যন্ত 2 বছর যাবৎ আন্দোলন করছে
যে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য আমরাও কনসার্ন যে সংবিধানের বাইরে কিছুই আমরা করতে চাই না। সংবিধান পরিবর্তনযোগ্য, সংবিধান সংশোধন হয় বলেই পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15টা সংশোধনী হয়েছে। আজকে মানুষের জন্যে, দেশের জন্যে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আজকে প্রয়োজন হয়ে পড়েছে আরেকটি সংশোধন, যেই সংশোধনের মাধ্যমে আগামী দিনে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা আসবে এবং তার মাধ্যমেই কিন্তু একমাত্র সমাধান আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণ। যে প্রশ্নটা করেছেন, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এভাবে চলতে থাকে, না তৃতীয় শক্তির সংবিধান সম্বন্ধে সেটা বলেছে। এখন যদি যেটা বলা হচ্ছে যে যেভাবে চলছে এখন বিষয়টা হচ্ছে একদম গ্রামের মানুষও বলা বলি করছে যে বিচার মানি তাল গাছ আমার। এখন এই অবস্থায় যদি অবস্থান হয় তাহলে এখানে আমরা সংকটের মুখামুখি। এই সংকটে আমরা কোনো সময় আশা করি না যে কোনো তৃতীয় শক্তি আসুক। তৃতীয় শক্তি অতীতে এসেছে, 1/11 হয়েছে, রাজনৈতিক দল, ব্যবসায়ী, দেশের অর্থনীতি সর্বক্ষেত্রে ক্ষতি হয়েছে। 20 বছর পিছিয়ে গেছে দেশ। আমরা এখনও বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে শুধুমাত্র তাল গাছটা বাদ দিয়ে যদি সংলাপে আন্তরিক হন তাহলে এর সমাধান। ধন্যবাদ আপনাকে। তোফায়েল আহমেদ, আপনি যদি সুনির্দিষ্টভাবে ওনার প্রশ্নের জবাবটা দেন। সুনির্দিষ্টভাবে প্রশ্নের জবাব দিয়েছি। ডক্টর মোশাররফ কথা বলতে গিয়ে অনেক কথা এনেছে। আসলে তো দেশটা স্বাধীন হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে। আজকে এখানে আমরা যারা আছি, আমরা করতালি দেই, আমরা একজন আরেকজনকে সমর্থন করি। আমরা কি কখনো ভেবে দেখেছি যে স্বাধীন বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাদের গাড়িতে পতাকা উঠবে? আজকে আপনি যে সংকটের কথা বলছেন, সংকট কোথায়? সংকট শুরু হয়েছে সেদিন যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ওখান থেকে প্রশ্নটা ওখানে তিনি যে কথা বলেছেন, যদি 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক স্বৈর শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতো, যদি যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধীদেরকে রাজনীতি করার সুযোগ না দিত, যদি সেদিন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে পুনর্বাসন না করতো, বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছেন তোফায়েল আহমেদ। আজকের অবস্থা সেদিনকার সেই অবস্থা এক না। সুতরাং আজকে এই যে উনি বলেছেন যে একটা সংগ্রামের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, এই কথার উত্তর ডক্টর মোশাররফ দেব। বিরোধী দলের নেতা কন্ডিশন দিয়েছিলেন কিনা যে 2 দিনের মধ্যে উদ্যোগ না নিলে আমি হরতাল করব। উদ্যোগ নেওয়ার পরে হরতাল দিয়ে 20 জন লোককে হত্যা করার পেছনে কারণ কি? মোশাররফ হোসেন, কেন এটা আসলে না আমি তো কথাটা যে উনি বলেছিলেন আজ এবং কালকের মধ্যে উদ্যোগ না নিলে আমি হরতাল দেব। উদ্যোগ না হলো, বিরোধী দল নেতা বললেন এখন আমি 18 দল নেতৃবৃন্দকে পাবো না। আবার বললেন যদি তত্ত্বাবধায়ক সরকার আমরা মেনে নেই তাহলে তিনি হরতাল উদ্যোগ করবেন। একদিক তো বলছেন যে এখন আমি 18 দল নেতৃবৃন্দকে পাবো না, সুতরাং প্রত্যাহার করার সুযোগ নাই। আরেক দিক দিয়ে বলছে আপনি মেনে নেন, আমি হরতাল প্রত্যাহার করব। আসলে যার কারণে 20টি লোক নিহত হয়েছে। এখন এটা সকলে বাংলাদেশের মানুষ জানে যে বিষয়বস্তু বাস্তবতা যাই হোক, আওয়ামী লীগের নেতারা বাচন ভঙ্গিতে অত্যন্ত বেগনি। তাই জিনিস আসলে কি সেটা না জেনেই সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। আমি নিজে স্টেজে ছিলাম, এর পরের দিন আমি বলি আর পরের দিন পত্রপত্রিকায়, সকল পত্রপত্রিকায় রিপোর্টেড হয়েছে। আমি যদি জানতাম যে এটা আলোচনা হবে আমি নিয়ে আসতাম। আমি আপনাকে পত্রিকায় দেখাতে পারবো। প্রথমবার আমি বলি আমাদের বিরোধী দলের নেত্রী পরিষ্কার বলেছেন যে আমি প্রাথমিকভাবে হরতালের প্রোগ্রাম দিচ্ছি, কালকের মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ না নেন তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এটা সকল মিডিয়ায় প্রচার করেছে, পত্রিকা এর পরের দিন এসেছে। প্রাথমিক কথাটা আছে, প্রাথমিক প্রোগ্রাম আমি 3 দিনের হরতাল দিলাম, প্রাথমিক কথা আছে এবং পরিষ্কার বলেছেন আজ আর কালকের মধ্যে তারপরেও আমি বলছি আমি দেখি দর্শকরা কি বলেন। না আমার শেষ কথাটা বলি যে 3 দিন হরতাল হয়েছে। আমাদের নেত্রী ব্যাখ্যা করেছেন যে প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আপনি হরতালটা প্রত্যাহার করেন, তিনি বলেছেন যে হরতালের আগের রাত্রে আপনি টেলিফোন করেছেন, 6টা
পরে 7টা পর্যন্ত টেলিফোন কথোপকথন হয়েছে। উনি ব্যাখ্যা করেছেন যে আমি 18 দলের নেতৃবৃন্দকে এখন পাবো না এবং পাবো না, অতএব 3টা দিন হরতাল হয়ে যাওয়াতে এমনকি মহাভারত অশুদ্ধ হলো। সরকার দল বলছে না না, আপনার নেত্রী এটা বলেছেন যে আপনি যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক দাবি মেনে নেন তাহলে আমি হত্যার প্রত্যাহার করব। একেবারে সেটা বলেছেন, এইটাও বলেছেন। না এটা বলেছে, এইটা হলো হত্যার প্রত্যাহার কিন্তু না না, কিন্তু প্রধানমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছে সেটা আপনি বলেছেন এবং বিরোধী দলের নিমন্ত্রণ গ্রহণ করেছে। আজকে কেন এই কয়েকদিন যে গেল কেন টাইম দিয়ে বসা হচ্ছে? মোশাররফ হোসেন, দেখিয়ে পেছনে দর্শক কি বলেন, একজন দাঁড়িয়েছেন, বলুন আপনি। আমি কোন প্রশ্ন প্রতিদিনে মন্তব্য করবেন আপনি যে বিরোধী নেত্রীর ভাষণটা পড়েছি, ওখানে উনি যে আমাদের জাতীয় নেতা তোফায়েল আহমেদের কথা আমি একসাথে বলতে চাই যে স্পষ্ট উল্লেখ আছে, উনি বলছেন যদি তত্ত্বাবধায়ক মেনে নেওয়া হয় তাহলে হরতালটা উদ্যোগ করবে। ধন্যবাদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, উনি বিরোধী দলের নেতা, সাবেক প্রধানমন্ত্রী, উনি শুধু তত্ত্বাবধায়ক ইস্যুতে ওনার দলের স্বার্থে বা ওনার ব্যক্তি স্বার্থে হোক, যাই স্বার্থে হোক, উনি হরতালটা উদ্যোগ করতে পারবেন, জাতির স্বার্থে পারবেন না কেন? ধন্যবাদ আপনাকে। আমি এখানে চতুর্থ সারিতে আরেকজন হাত তুলেছেন, ওনাকে খুবই সংক্ষেপে। যে কোনো রাজনৈতিক দলেরই মূল লক্ষ্য হচ্ছে জনসমর্থন। তাহলে জনসমর্থনের উদ্দেশ্যেই কেন সরকারি দল বিরোধী দলের দাবি মেনে নিয়ে সহিংসতার পথ পরিহার করছে না? আবার বিরোধী দল কেন হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি পরিহার করছেন না? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের মতামত দিয়েছি। তোফায়েল আহমেদ, আমি আপনাকে আর 30 সেকেন্ড সুযোগ দিতে চাই আবারও। যদি তৃতীয় শক্তির প্রসঙ্গে উনি যে কথাটা বলেছেন, আপনি তখন অনেক আলোচনা ভিন্ন দিকে চলে গিয়েছিল, সেরকম 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে অবাধ এবং নিরপেক্ষ ভাগে, এবং আজকের দিন আমি সংক্ষেপেই বলি, কেউ নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো সুযোগ নাই। এবং আমরা যদি সকলে সিটি কর্পোরেশন নির্বাচন যেমন বিরোধী দল করেছে, তেমনি যদি জাতীয় নির্বাচন করে, তৃতীয় শক্তি চতুর্থ শক্তি কোনো না কোনো সম্ভাবনা নাই। এমনকি আমি এই মুহূর্তে কোনো আমাদের দেশের সেনাবাহিনী, তারা দেশপ্রেমিক, তারা আন্তর্জাতিক বিশ্বাসকে সমাদৃত, আজকে তারা প্রশংসিত। আমি নিজে কখনো তৃতীয় শক্তির এই ধরনের, এখানে 2টি মেজর জোট আছে, একটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট আর একটা বিএনপির নেতৃত্বাধীন জোট। এইখানেই আমার মনে হয় রাজনীতি সীমাবদ্ধ থাকবে। এবং আমি মনে করি যে আমরা যদি একটা বসি, শর্ত ছাড়া শর্তহীনভাবে যদি একটা আলোচনা আমরা বসি, তাহলে আমরা আজকের অসংখ্য ধন্যবাদ তোফায়েল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিতে চাই, এই বিষয়টি নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আরও বিস্তারিত মতামত দেওয়ার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকছেন। স্বাগত আরও একবার, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন মাসুমা মোমো। বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে বিদেশিদের উদ্যোগের সীমানা কতটুকু হওয়া উচিত? বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধানের বিদেশিদের একটা দৌড়ঝাঁপ কিংবা কূটনৈতিক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, খবরের কাগজেই দেখা যাচ্ছে। আমরা পড়ছি যে চীন, আমেরিকা, ইন্ডিয়া তারা নানাভাবে নিজেদের মধ্যে কথা বলছে কিংবা বিবৃতিও দিচ্ছে। উনি প্রশ্ন করেছেন এই সীমানা কতটুকু হওয়া উচিত? মেজর জেনারেল মনিরুজ্জামান। আমাদের সমস্যার আমাদের সমাধান করতে হবে। যে কোনো জাতি যদি তার আত্মপ্রত্যয় থাকে, যদি গর্ব থাকে, তাহলে তার সমস্যা অন্যর কাছে দিয়ে দেওয়াটা কোনোভাবে সমাচীন হবে না। তবে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতি যে পর্যায়ে চলে যাচ্ছে, যদি আমাদের সমস্যার আমরা সমাধান করতে না পারি, তাহলে আমরা বিদেশি হস্তক্ষেপ এভাবে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসব। তারা কূটনৈতিকভাবে হোক, অন্য চাপ প্রয়োগ করে হোক, অন্যভাবে হস্তক্ষেপ করে হোক, তারা হয়তো এই সমস্যার সমাধান করার জন্য তারা নিজেরা উদ্যোগ নেবে। আপনি এখানে কোনো বাউন্ডারি দেখতে পাচ্ছেন না, মানে তারা যতদূর চাইবে যেতে পারবে, তারা বিভিন্নভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আমি বিশেষ করে উল্লেখ করতে সমর্থন করেন, আমি সমর্থন করি না। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম। আজকে গতকালকে টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল বেরিয়েছে বাংলাদেশ সম্বন্ধে। সেটা যদি কেউ আপনারা পড়ে দেখেন, তাহলে আপনারা আশ্চর্য হবেন যে একটি অন্য দেশ থেকে
বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে হস্তক্ষেপ করার জন্য তারা প্রস্তুত হয়েছে, তারা কিভাবে হস্তক্ষেপ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে এবং কিভাবে একটি ভারতের কথা বলছেন। ভারতের কথা, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া তারা কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায় না। সেটা হচ্ছে যে কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে যেটা বলা, কিন্তু যেটা বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগী ভূমিকা নিচ্ছেন এবং তারা সরাসরি বিভিন্ন পত্রপত্রিকা এমনকি টাইমস অফ ইন্ডিয়ার মতন পত্রিকায় তারা লিড আর্টিকেল লিখে বলতে পারেন যে একটি বিশেষ ভারতের একার ভূমিকা নয়, না, তারা বলছে যে একটি বিশেষ দল একটি বিশেষ ব্যক্তিকে ভারতের সাথে ভারতের জাতীয় রাজনৈতিক এবং নিরাপত্তার সাথে তাকে ক্ষমতায় বসাতে হবে এবং এখানে তারা উল্লেখ করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে আসব। আপনি আমাকে বলতে দেন একটু, বলুন। আচ্ছা, আজকে উনি যে কথা বলেছে, যে প্রশ্ন করেছে, সঠিক প্রশ্ন করেছে আমার বোন। বিদেশি এটা অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের সমস্যা আমরা সমাধান করব। আমাদের এখানে অনেক ডিপ্লোম্যাট বড় বড় কথা বলে, কিন্তু কেউ উদাহরণ তুলে ধরে না যে মিশরে একটা নির্বাচিত গভর্নমেন্ট 1 বছর আগে নির্বাচিত হয়েছে একটা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তিনি আজ কারাগারে বন্দী। কোথায় গেছে সেখানে গণতন্ত্র? আজকে আমাদের এখানে আমাদের সমস্যা আমরা সমাধান করব। ঠিক 71 এইরকমই করেছিল। আমরা যখন মুক্তিযুদ্ধে হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করি তখন পৃথিবীর সর্ববৃহৎ দেশ আমাদেরকে সমর্থন করে। বীরের জাতি বাঙালি সীমানা ছাড়িয়ে যাচ্ছে, না সীমানাকে ছাড়িয়ে যাচ্ছে। আমার দৃষ্টিতে সীমানা ছাড়িয়ে যাচ্ছে, কারণ এটা ঠিক না। আর উনি ভারতের যে কথাটা বলেছেন, তারা এখানে বর্তমান ক্ষমতাসীন দলের জঙ্গি উত্থানের বিরুদ্ধে যে তৎপরতা সেটার কথা উল্লেখ করেছেন। উনি আরেকটা প্রসঙ্গ তুললে খুব ভালো করতেন, সেটা হলো আপনার CNN এর ওয়েবসাইটে আরেকটা নিউজ বেরিয়েছে যে কিভাবে পাকিস্তানের ISI এবং বিএনপির একজন বড় নেতা তার মাধ্যমে এবং সাবেক একজন ডিজির মাধ্যমে কিভাবে বিডিআর এর ঘটনাকে সংগঠিত করেছে, কিভাবে সেখানে সুতরাং বিদেশি পত্রিকার উদাহরণ দিলে সবটা দেওয়া উচিত, আমি মনে করি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যখন আমেরিকা সহ অনেক দেশ আমাদের পাশে দাঁড়ায়। আজকে আমি এটা চাই না। এখন আমরা স্বাধীন, মুক্তিযুদ্ধ 71 আর আজকের বাংলাদেশ এক না। আজকে আমাদের সমস্যা আমরা সমাধান করব, আমাদের এই বাংলাদেশকে আমরা সমুন্নত আবারও আসার চেষ্টা করব। আমি দেখি দর্শকদের একটা কথা বলতে চাই শুধু, CNN এর যে রিপোর্টের কথা জনাব তোফায়েল আহমেদ এখানে উল্লেখ করছেন সেটা আই রিপোর্ট CNN এর রিপোর্ট না। আপনি আমি যে কোনো কেউ কিছু লিখে সেই ওয়েবসাইটে আমরা দিয়ে দিতে পারি। ওইটা তো ভারতের ভাষণ না, ভারতের গভর্নমেন্টের ভাষণ তো ভিন্ন। দেখি সামনে যেটা বলেছেন এটা তো ভারতের ভাষণ না। জি, কূটনৈতিক সীমানা কতটুকু? ধন্যবাদ। আসলে বাংলাদেশে কূটনৈতিক হস্তক্ষেপ বেশি বাড়াবাড়ি করছে একটি বৃহৎ দেশই বেশি। এখানে আপনারা পেপারের কোটেশনদের কোন দেশ সেটা আমেরিকা। এখানে মিটিং করে আবার উনি দিল্লিতে দৌড়ে এলেন, দিল্লি তাকে দাওয়াত করেনি। কূটনীতিকরা কি বাড়াবাড়ি করছেন? তারা কি বাড়াবাড়ি করছেন? না, ইন্ডিয়া বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়ি করছে আমেরিকা। আচ্ছা, ধন্যবাদ। দেখে আবার দর্শকদের কাছে যাই। যে আপনি পেছনে যিনি দাঁড়িয়েছেন, কূটনীতিকদের বাড়াবাড়ির কারণটা হলো যে তারাও আমাদের একটা দুর্বলতার দিক ধরে নিয়েছে। আমাদের এক রাজনৈতিক দলের প্রতি আরেক রাজনৈতিক দলের বিশ্বাস নেই। এই অবিশ্বাস্যতার কারণ থেকেই কূটনীতিকরা বেশি বাড়াবাড়ি করছেন। এবং আমি এই জন্য বলতে চাই যে আপনারা আমাদের অভিভাবক, আপনাদের কাছ থেকে আমরা এরকম কিছু আশা করি যেটা উদাহরণ হয়ে থাকে এবং কূটনীতিকরা ভবিষ্যতে আমাদের কেউ বাড়াবাড়ি করতে না পারে। একেবারে পেছনের সারিতে আরেকজন, পেছনের সারি ঠিক সামনে আগে। আমি বলতে চাচ্ছি কূটনীতিকরা বাড়াবাড়ি করবে তো আমাদের দোষের কারণে। দুর্নীতির টেলিফোনে কেন? আমার জননেতা এক্সাম্পল দেন অস্ট্রেলিয়া, কানাডা, আমরা তো ওদেরকে ফোনে বলতে দেখি না, ওরা সরাসরি মিট করে। ওরা দুই নেত্রী কেন সরাসরি মিট করলো না? আচ্ছা, আপনি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন, ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসতে চাই আয়েশা খানম, যে কূটনৈতিক উদ্যোগের কথা বলা। আমার মনে হচ্ছে কি যে আমি খুবই বিনয়ের সঙ্গে বলতে চাই যে বাড়াবাড়ি না, এইভাবে কিন্তু চিন্তা করা উচিত না।
মানে আজকের বৈশ্বিক পরিস্থিতি 21 শতকে কিন্তু এই কূটনৈতিক আলোচনাগুলো চলে এবং এই ধরনের মতামতগুলো যায়। শুধু আমেরিকা আর ভারতের কথা যেভাবে বলছেন সেটা শুধু না, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মতামত বলছে এবং আমরা জাতিসংঘের মেম্বার স্টেট। আজকে কিন্তু এই মেম্বার স্টেটের কিন্তু অনেক বিষয়ে আমাদের কিন্তু একটা মানে দায়বদ্ধতা আছে জাতিসংঘের কাছে। সুতরাং আমরা জাতিসংঘের ব্যাপারটাও নিয়ে আসি, বান কি মুনকে আসছে। আর এরা আমাদের তরুণরা যেটা বললেন যে এই বাড়াবাড়ি যে জিনিসটা মনে হচ্ছে, আমরা যখন শিষ্টাচারের ভিতরে থেকে আমরা যখন 2 দশকেও গণতন্ত্রের যে কার্যকর বিষয়টা, আমি ওইখানেই জোর দেবো এবং ওইখান থেকেই রুট কজটা যে আমরা ওইখানে না, লেট মি ফিনিশ, আমরা এখানে মানে যাচ্ছি না। আমরা বাইরে থেকে থেকে মানে 5 বছর সংসদে গেলাম না, এখন হচ্ছে ফোন আলাপটা। আমি খুবই দুঃখিত মোশাররফ ভাই, আমি কিন্তু ফোন আলাপ প্রসঙ্গে ফিরে যেতে চাই না। সুতরাং এইখানে যে জিনিসটা হচ্ছে যে পুরনো জিনিস না, এই জিনিসগুলোর জন্যই আমরা কিন্তু নিজেরা দৌড়াচ্ছি তাদের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন, আমি আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। আমি বলছি যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন এবং বাংলাদেশের নির্বাচনের ভাগ্য কি হবে অনেকেই ধারণা করছেন যে সেটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সলা পরামর্শ করে বাংলাদেশের বাইরে করছে। এটাকে সমর্থনযোগ্য? না, আমি একটা বলি যে এটা কিন্তু ইতিহাস থেকে বিচ্ছিন্ন কিছু না, এটা তার আগেও হয়েছে এবং এটা 71 না, তার আগেও হয়েছে, পাকিস্তানি আমলেও হয়েছে। তখন এগুলো ছিল গোপন, এখন এগুলো হয় ওপেন এবং পৃথিবীর সবখানে, এবং তারা ওপেন তাদের পররাষ্ট্রনীতিতে বলে যে মানে জিওপলিটিক্যালি বাংলাদেশ এমন একটা তার অবস্থান, উই আর ইন্টারেস্টেড। মানে আপনি এটাতে খুব খারাপ কিছু দেখতে পাচ্ছেন? না, আমি খারাপ কিছু না, আপনারা যেভাবে ইন্টারপ্রেট করবেন ইয়েস অর নট সেটা না, কিভাবে হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট এন্ড উই মাস্ট বি ভেরি প্র্যাকটিক্যাল। ডক্টর, আমি একটা সেকেন্ড, এখানে একটা কথা আছে, আমি আশা খানমের সাথে একমত। যারা কূটনৈতিক, যারা বিভিন্ন জায়গায় দূরে দূরে করে একজন, এটা কিন্তু সবসময় হয়। ওই যে ভারতের যে অ্যাম্বাসেডার গেছে, আজকে ভারত থেকে বলেছে যে পৃথিবীর আমাদের প্রতিবেশী অনেক দেশের অ্যাম্বাসেডার ভারতে আসে, তারা এটা তাদের কালচার হতে পারে। এবং তারাও কিন্তু যারা এই আলোচনা করে তারা কি চায়, তারাও চায় এটা যাতে আমরা রাজনীতিবিদরা, অর্থাৎ আমাদের মেজর পলিটিক্যাল পার্টিগুলি ঐক্যমত্য পোষণ করে আমরা একটা সমাধানে আসতে পারি। এইটাকে আপনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কারণ উনি ঠিকই বলেছেন, এর আগেও কিন্তু 1996 সন সেই আমেরিকান আসছে। সুতরাং আজকে কথাটা হলো যে লেট আস ট্রাই টু সলভ আওয়ার ওন প্রবলেমস। আমরা আজকে বিদেশিরা আসবে, তারা কথা বলবে। আজকে আমরা জাতিসংঘের মেম্বার, আজকে জাতিসংঘের মাধ্যমে আমাদের পিস কোর, সুতরাং বাংলাদেশে একটা শান্তি স্থিতিশীলতা বজায় থাকুক। এটা আমাদের যারা দাতা গোষ্ঠী, আমাদের যারা সাহায্য করে, তারা স্বাভাবিকভাবে তারা চাইতে। ধন্যবাদ আপনাকে। এটাকে একেবারে অতিক্রম করা হয়েছে, এটাও ভাবা। ধন্যবাদ আপনাকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। না, আমি এক্ষেত্রে তোফায়েল আহমদ সাহেবের সাথে একমত যে আমরা কিন্তু আজকে বিশ্বায়নের যুগে বাংলাদেশ একটা আলাদা দ্বীপ নয়। যেমন বাংলাদেশ আজকে একটা জিওপলিটিক্যাল যে পজিশন, যে অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেউ সমর্থন করি না, সেটা কিন্তু ভারতের স্বার্থে ভারত বাংলাদেশ সম্পর্কে চিন্তা করতে হয়। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তা তারা দেখছে, এটাকে অস্বীকার করলে হবে না। যে তোফায়েল আহমদ সাহেব বললেন যে মুক্তিযুদ্ধের সময় কেন, এটা জিওগ্রাফিকের কারণে, জিওগ্রাফিক্যাল কারণেই বাংলাদেশের থেকে আমাদের শরণার্থীরা তখন ভারতে গিয়েছে। ভারত তাদেরকে সাহায্য করেছে, কোনো বাউন্ডারি ক্রস করছে না তারা, এখন সীমানা লঙ্ঘন হচ্ছে না। আমি আসছি, ভারতের একটা ইন্টারেস্ট থাকবে, আমেরিকার ইন্টারেস্ট থাকতে পারে, চায়নার একটা ইন্টারেস্ট থাকতে পারে, বাংলাদেশের বিশ্ব ব্যাংকের একটা ইন্টারেস্ট থাকতে পারে, জাতিসংঘের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা কিন্তু 111 যখন এসেছিল, জাতিসংঘের একটা চিঠি থেকে এসেছিল, যখন আওয়ামী লীগ নির্বাচন থেকে একতরফাভাবে প্রত্যাহার করলো, চিঠি দিয়ে দিল যে যদি বাংলাদেশে একতরফা নির্বাচন হয় তাহলে জাতিসংঘে যে 30,000 বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য পিস শান্তি রক্ষার জন্য আছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া। আশা করেন যে জাতিসংঘ সেরকম কিছু করবে? এখন জাতিসংঘ আপনি দেখেন, এবার কি আপনারা সেটা আশা করেন? 3 মাস আগে, 6 মাস আগে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে তারা নিজেরা সম্পৃক্ত হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব 2 নেত্রীকে টেলিফোন করেছে যে আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হতে হবে। নিশ্চয়ই তারা মনে করছে যে আগামী নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে না হয় বাংলাদেশে অশান্তি হতে পারে। আর জাতিসংঘের একটা ম্যান্ডেট আছে যে তারা সকল দেশের শান্তির জন্য কাজ করে। আপনারা এখানে দোষের কিছু দেখছেন? আমেরিকা বা ইন্ডিয়ার উদ্যোগ, যেখানে অশান্তি হয় সেখানে জাতিসংঘের ম্যান্ডেট আছে, সেই দেশে তারা সেনাবাহিনী পাঠাতে পারে।
আমাদের 30,000 সৈন্যবাহিনী জাতিসংঘের অধীনে কাজ করে। না, অন্য দেশের উদ্যোগে কি বলবেন? বাংলাদেশে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের কথা এসেছে। বাংলাদেশ যদি দেখা যায় যে একটা অশান্তির দিকে যাচ্ছে, সেখানে জাতিসংঘ যদি তারা কনসার্ন হয়, তাহলে এটার মধ্যে আমি দোষ দেখি না। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে এই দেশগুলো কিন্তু জাতিসংঘের একটা সদস্য হিসাবে এই দেশগুলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা যদি কিছুটা চিন্তা করে, আমি দর্শকদের একজনের মতামত, সীমা এখনো লঙ্ঘন হয়নি বলে আমি মনে করি। ধন্যবাদ। এই যে প্রথম সারিতে বাঁ দিকে আপনি। কূটনীতিকরা বাংলাদেশের ব্যর্থতার কারণে তারা সুযোগ পাচ্ছে হস্তক্ষেপ করার। তো তোফাল সাহেবের কাছে আমার প্রশ্ন যে উনি এর আগেও একটা বিবিসি সংলাপে বলেছেন যে সমঝোতার সুযোগ আছে, এখনো বলছেন যে সমঝোতার সুযোগ আছে, তবে কত আরো প্রাণ অকাতরে বিলিয়ে দিলে ওটা সমঝোতা করবে? দেখা যাক, এটা নিয়ে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি এখানে শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান, তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া ইমেল করেও আপনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার। দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সাদিয়া আহমেদ। আমার প্রশ্নটি হচ্ছে, প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতায় প্রচুর মানুষ আহত, নিহত এবং পঙ্গু হচ্ছেন। দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতি কি কোনো ক্ষতিপূরণ দেওয়া উচিত না, এবং এর প্রতিকার কি? ধন্যবাদ আপনাকে। আয়েশা খানম। না, আমার মনে হয়তো আমার বারবার যেটা হচ্ছে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, এবং আমি এইখানেই বলছিলাম যে আমরা গণতন্ত্রের প্রক্রিয়া অনুসরণ করছি কিনা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যেটা বলা হচ্ছে যে জনগণের জন্য। কাদেরকে নিয়ে আমরা গণতন্ত্রের মানে আন্দোলনটা করছি? যারা নাকি গণতন্ত্রের নীতিমালায় বিশ্বাস করছে না, যারা ৭১-এর বর্ধিত কর্মকাণ্ড ইতিমধ্যেই চালাচ্ছে। এবং আমি খুবই বিনয়ের সাথে আমি বলতে চাই এখান থেকে যে আমি অনুরোধ করব যে যারা ৭১-এ এই অগ্নিসংযোগ থেকে শুরু করে যুদ্ধ তারা তার বর্ধিত কাজ করছে, তাদেরকে নিয়ে আর যাই হোক এই কাজগুলোর মাধ্যমে গণতন্ত্রের জন্য কাকে দায়ী করবে? না না, এখন এটার জন্য রাজনৈতিক দলকে দায়ী করব। যারা রাজনৈতিক দল, সরকার না বিরোধী দল? না না, মানে আমি সম্মানিত বিরোধী দলের নেত্রী, আমি খুব দুঃখের সঙ্গে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দেখেছি যে আমি ক্ষমতায় গেলে রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। কোন রাজবন্দীরা সেখানে আছে, কাদের ছবি সেখানে? আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন না আয়েশা খানম। এখানে প্রশ্ন করা হয়েছে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত কিনা, কাকে দায়ী করবেন? তো ভাবেনি না, ক্ষতিপূরণের অবস্থা আজকে যাদের কর্মসূচিতে হচ্ছে তারাই নিশ্চয়ই দেবেন। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে আবার ফিরে যাব। সামনে আপনি। বর্তমানে যে রাজনৈতিক সহিংসতা, শুধু হরতাল যারা কর্মসূচি দিচ্ছেন তারাই ক্ষতিপূরণ দিবেন এমন আমি মনে করছি না। কারণ যারা হরতাল কর্মসূচি দিচ্ছেন এবং যারা সরকার দলে আছেন তারাও আমি টিভিতেই দেখেছি স্পষ্ট বলছেন যে সরকার দলের যে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আছেন সবাই গলিতে অলিতে থাকবেন, হরতাল প্রতিরোধ করবেন। তাদের যে এই নির্দেশ, এটাও আমি সহিংসতার জন্য দায়ী মনে করছি। এটাও তাদের এই সহিংসতার জন্য দায়ী। ধন্যবাদ। মাঝখানে আপনি। আমার মতে ক্ষতিপূরণ যদি দিতে হয় তাহলে বিরোধী দলকে দেওয়া উচিত, কারণ ওনারাই হরতাল সৃষ্টি করে বোমাবাজি করছে দেশে। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ তৃতীয় সারিতে আপনি। আমার যেটা বিশ্বাস এবং আস্থা, পুলিশের যে বেপরোয়া গুলি বর্ষণ এবং যুবলীগ এবং ছাত্রলীগের যে অংশগ্রহণ, এতে সহিংসতার পরিমাণ বেড়ে যাচ্ছে। সেহেতু যারা মৃত্যুবরণ করেছে এদেরকে রাষ্ট্র ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মেজর জেনারেল মনিরুজ্জামান। সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষতিপূরণ তো কোনো সময় দেওয়া হয় নাই, বরং জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে আমরা কোনো নিদর্শন পাইনি। এখানে এটাও উল্লেখ করা উচিত যে শুধু হরতাল যারা দিচ্ছেন তাদের কারণে যে মানুষের ক্ষতি হচ্ছে বা সহিংসতা হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না। এই কারণে যে প্রতিপক্ষ হিসাবে অন্য দল থেকেও তারা বিভিন্ন লোকজনকে দাঁড় করিয়ে দিচ্ছেন। এমনকি সংবাদপত্রে আমরা এই ছবিও দেখেছি যে র্যাবের অস্ত্র নিয়ে সাদা পোশাকধারী একজন ব্যক্তি জনগণের উপর ফায়ার করছেন, যার পরিচয় র্যাব দিতে পারে না। কাজে এখানে আমি বলতে চাই
যে যাদের শান্তি রক্ষা করার প্রধান দায়িত্ব তারা সেখানে ব্যর্থ হচ্ছেন, বরং তারা সহিংসতা আরও ছড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে আপনি দায়ী করছেন কাকে? সহিংসতা ছড়ানোর থেকে বিরত রাখার জন্য, শান্তি রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব যারা সরকারে থাকেন এবং জননিরাপত্তা প্রদান করার প্রধান দায়িত্ব সরকারের। ধন্যবাদ মেজর জেনারেল মনিরুজ্জামান। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, শুনলেন যে দুই পক্ষের দিকেই কথা বলা হচ্ছে, যদিও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়নি। না, এটা করা উচিত নয়, কেননা আমরা যখন ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ হরতাল করেছে, আমাদের থেকে অনেক বেশি করেছে, 173 দিন হরতাল করেছে। আমরা তো গত 5 বছরে 18 দিন হরতাল এখন পর্যন্ত হয়নি। তার চেয়ে বেশি করেছেন, তার চেয়ে বেশি করেছেন। আচ্ছা, যাই হোক, কিন্তু হরতাল আমরা কতদিন করেছি? এখন না, এখন 30 দিন বা 5 দিন। হ্যাঁ, আপনারা 173 দিন করেছেন। কিন্তু যদি দায়ী করতে হয় সবাই দায়ী, আমি প্রথমে এই কথা মেনে নিতে চাই। তবে হরতাল করা হলো গণতান্ত্রিক অধিকার, আমাদের উচ্চতর আদালত রায় দিয়েছে যে এটা গণতান্ত্রিক অধিকার। আমি পরিষ্কার বলতে চাই যে এই হরতালগুলোতে শুধু পিকেটিং করার জন্য, মিছিল করার বন্ধ করার জন্য যেভাবে গুলি করে হত্যা করেছে, হত্যা ছাত্রলীগ যুবলীগের হাতে এবং পুলিশের হাতে হত্যা হয়েছে, তার জন্য কি বিরোধী দল দায়ী? বিরোধী দল আজকে একটি আন্দোলনের ইস্যু, এই ইস্যু থেকে সরে নেই যে আগামী নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হতে হয় তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটা ক্ষতিপূরণের ব্যাপার, এটা আমি মনে করি যে সরকারের সবচেয়ে দায়িত্ব বেশি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, জননিরাপত্তা, যেহেতু তাদের কাছে পুলিশ, তাদের কাছে র্যাব, কর্মসূচি তো আপনারাই তাদের কাছে র্যাব, তাদের, কেননা কালকেই র্যাব, পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগকে নিবৃত্ত করা হোক, একটি লাশও পড়বে না। হরতাল শান্তিপূর্ণ। ধন্যবাদ তোফায়েল আহমেদ আপনাকে। শান্তিপূর্ণ হরতাল আগেও ওনারা করেছেন, আমরা ক্ষমতায় ছিলাম, উনি বলুক যে হরতাল করেছেন। আমি একদিন মন্ত্রী হিসাবে আমি পাস করছিলাম, ওনার নেতৃত্বে একটা মিছিল যাচ্ছিল, সেই সময় মিছিল দেখলেই ট্রিগার হ্যাপি ভাবে এভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়ে নাই মিছিলের উপর। আজকে এই হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, সরকারকেই জবাবদিহিতা করতে হবে, সরকারকেই ক্ষতিপূরণ। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মোশাররফের কথা অবাক এবং বিস্ময়ের সাথে উপভোগ করেছি। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন রাজনীতিবিদ। আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, আমরা একই দলে থেকেছি। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, তিনি বললেন যে হরতালে যা হয়েছে, এই যে হরতালে কে না জানে, এখানে যারা আছেন কে না জানে, এখানে আমার কথা সমর্থন নাও করতে পারেন আপনারা, কিন্তু এখানে আমি জানি, সবাই জানে যে হরতাল দেবার আগের রাতে বিএনপির জোট কি করে, কি অপরাধ করেছে রিক্সাওয়ালা যাকে হত্যা করেছে, কি অপরাধ করেছে সেই বেবি ট্যাক্সিওয়ালা যার চক্ষু তুলে ফেলা হয়েছে, কি অপরাধ করেছে। আমি মোশাররফ যখন বলেছি আমি কোনো কথা বলিনি, শেষ করতে দিন ওনাকে। চলন্ত বাসে পর্যন্ত তারা আগুন দিয়ে মানুষ মেরেছে, এবং রাসেল টঙ্গীর বাবা তাকে নিয়ে গেছিল হাসপাতালে, ফেরার পথে বিমানকে চাকরি করতো, তাকে মেরেছে। সুতরাং হরতালের আগের দিন এই যে চিফ জাস্টিসের বাড়ির সামনে বোমা, ক্ষতিপূরণের কথাটা তো আসতেছে, ওই ব্যাকগ্রাউন্ড না বললো তো আপনার হঠাৎ ক্ষতিপূরণ কি দিব, আমি বললাম বিরোধী দল দিবে, বিরোধী দল আমাদের, কথাটা তো জানতে হবে সেটা ঘটিয়েছে কে, এটা ক্ষতিপূরণের কথাটা আমি আসতেছি। এটা ঘটিয়েছে চিফ জাস্টিসের বাড়ির সামনে বোমা, মানে চিফ জাস্টিস মানে জাস্টিস সিনার বাড়ির সামনে বোমা। বোমাগুলি মেরেছে কোন জায়গায়? যুদ্ধ অপরাধের যারা বিচার করেছে তাদের কাছে। হ্যাঁ, তুরিন আফরোজ ব্যারিস্টার উত্তরা, তার বাসার সামনে। এগুলি বিএনপি জামাত জোট। আজকে তারা বিএনপির মহাসচিবের বাড়িতে জমা মারছে, এটা আপনি বলেন না কেন? আমি বলি, আপনি বলেন বিএনপির মহাসচিব বাড়ির সামনে বোমা মারে নাই। ডক্টর মোশাররফ ইজ রেসপন্সিবল। আর আপনারা তোফায়েল আহমেদকে শেষ করতে দিন, আমি কথার মধ্যে সে কথা বলতে আপনি শেষ করুন তো। আমি একটা एग्जांपल দিচ্ছি, শুনেন। পরিষ্কারভাবে তিনি অসত্য কথা বলেছেন। বেগম খালেদা জিয়া হরতাল দিয়েছিল কন্ডিশনাল। সুতরাং হরতালের আগে যে কাজটা তারা করে, এই যে 20টা লোকের জীবন চলে গেল, আজকে আমরা হেলিকপ্টার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানমন্ত্রী তাদের সম্বন্ধে ভাবছেন, তাদেরকে ডাকবেন, ক্ষতিপূরণ দেবেন। কিন্তু প্রশ্নটা হলো হরতাল দিয়ে এইভাবে মানুষ মেরে তারা, আমি মনে করি না যে একেবারেই শেষ। ধন্যবাদ। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজকে 71-এর চেতনা নিয়ে আবার জেগে উঠবে। সেই 7ই মার্চ বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছে না,
বঙ্গবন্ধু শেখ মুজিব আমার হাতে আর সময় নাই। 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা যখন আত্মসমর্পণ করেছিলেন সেখানে বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী ধন্যবাদ তোফায়েল আহমেদ মুক্তি দাবি করেছেন। আর সময় দিতে আপনাদের আর কোনো ধন্যবাদ, আমি আর যেতে পারছি না, ধন্যবাদ, তাই আর বলার কিছু নেই। আয়েশা খানম, না আমার মনে হচ্ছে আমার একটা 31 সেকেন্ড, আমার মনে হয় যে এখনো এইখানের যে আবহটা তাতে আমি আবারও উদ্বিগ্ন হচ্ছি, কারণ আমাদের এই মানে চলমান যে সংস্কৃতি রাজনীতির সেই সংস্কৃতি পরিবর্তন। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে বাকি 3 জন আছেন, আপনাদের 3 জনকেও ধন্যবাদ রইল। এখানে দর্শক হিসাবে আপনারা যারা প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি দুঃখ প্রকাশ করছি যারা অনেকক্ষণ বসে থেকে অনুষ্ঠানে কোনো প্রশ্ন বা মতামত দেওয়ার সুযোগ পাননি আপনাদের কাছে। আর ধন্যবাদ রইল চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়, সে অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাবো এই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।